তিস্তা বাঁচাতে ৫ জেলায় পদযাত্রা, নদী পারাপার। উপদেষ্টাদের কথার গড়মিলে সুগম হচ্ছে স্বৈরাচারের পথ, মন্তব্য তারেকের। এক এক উপদেষ্টা এক এক রকমের বক্তব্য এই খুনি মাফিয়া চক্রের সামনে বিশৃঙ্খলা সৃষ্টির পথ সুগম করে দেয়। গণহত্যায় জড়িত না হলে নির্বাচন করতে পারবে আওয়ামী নেতারা। ভোটে ডিসিরা নির্দ্বিধায় কাজ করতে পারবেন বললেন উপদেষ্টারা। ফ্যাসিবাদীদের পতনের পর ষড়যন্ত্র চলছে বললেন জামায়াত আমির। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আজহারুলকে মুক্তি না দিলে আন্দোলন চলবে। এবং কুয়েটে ছাত্র রাজনীতি ইস্যুতে ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ, আহত অন্তত অর্ধশত, সেনা মোতায়েন। স্বাগত সান্ধ্যবাজারে। শুনছিলেন শিরোনাম, আর পুরো আয়োজনের সঙ্গে আছি আমরা দুজন, আমি গালিব ইবনে রিয়াজ এবং আমি ইসরাত মুক্তি। হাজার হাজার মানুষের পদযাত্রা দিয়ে শেষ হলো জাগোবাহে তিস্তা বাঁচাও আন্দোলনের দ্বিতীয় দিন। প্ল্যাকার্ড হাতে মাঝ নদীতে নেমে প্রতিবাদ জানান উত্তর জনপদের আগ্রাসন বিরোধী সাধারণ মানুষ। বিকেলে জনতার সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বললেন, ভারত পানির ন্যায্য হিস্সা না দিলে নিজের পথ খুঁজে নেবে বাংলাদেশ। বাস্তবায়ন করা হবে তিস্তা মহাপরিকল্পনা। তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের কথার গড়মিলে স্বৈরাচারের পথ সুগম হচ্ছে। বাকিটা জানাবেন সিফাত শাহরিয়ার। রাতভর অবস্থান কর্মসূচি শেষে তিস্তার পাড়ের মানুষের ঘুম ভাঙে ভোরের ট্রেনের হুইসেলে। সকাল ৮টা থেকে জড়ো হয় তিস্তার চরে। জাগোবাহে তিস্তা বাঁচায় স্লোগানে তখন মুখরিত তিস্তা রেল সেতু ও সড়ক সেতুর মাঝখানে চর। সকাল 10:30টায় তিস্তা সড়ক সেতুর লালমনিরহাট প্রান্ত থেকে পদযাত্রা দিয়ে শুরু হয় তিস্তা নদী রক্ষা আন্দোলনের দ্বিতীয় দিন। প্ল্যাকার্ড পতাকা হাতে যাত্রা করে লালমনিরহাট ও রংপুর সহ ৫ জেলার হাজার হাজার মানুষ। তাদের কণ্ঠে তিস্তার পানি সুষম বন্টনের দাবি। যখন বন্যা হয় তখন পানি ছেড়ে দেওয়া হয়, এই আমাদের দীর্ঘদিনের এই সমস্যা। আমরা এখন রাজপথে নেমেছি, এই তিস্তা পাড়ের দুর্দশা ঘোষণা হোক, তার নদীর তীর রক্ষা করা হোক এবং এখানকার শিল্পাঞ্চল গড়ে তোলা হোক। যে গণজাগরণ সৃষ্টি হয়েছে, এই সৃষ্টিতে আমরা আমাদের দীর্ঘদিনের দাবি আদায় করব। আন্তর্জাতিক নদী হওয়া সত্ত্বেও তিস্তার পানি ইচ্ছে মতো আটকে রাখার অভিযোগ ভারতের বিরুদ্ধে। উত্তরের নারী পুরুষ সকল শ্রেণীর মানুষের কণ্ঠে বৈষম্য দূর করার প্রত্যয়। অধিকার ফিরে না পাই আমরা গণ আন্দোলনে নামি দেবো, এই আন্দোলন কখনো ছাড়বো না। আগামীতে আমাদের যতটুকু পাওনা তিস্তার পানি ততটুকুই আমরা হিস্সা আদায় করার জন্য আমাদের এই দাবি। এই আন্দোলনের প্রধান সমন্বয়কারী বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত ধাপে ধাপে আন্দোলন চলবে। ভারতের কাছে অতীত সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণে বারবার আমাদের পক্ষ থেকে অনেক অসম চুক্তি করা হয়েছে, কিন্তু তিস্তার মতো একটা ন্যায্য আদায় তারা করতে পারে নাই। এখন এই জনপদের লোক জেগে উঠেছে, তারা তাদের দাবি আদায়ের জন্য সোচ্চার হয়েছে। অবিলম্বে সেই দাবি মেনে নিয়ে তিস্তার ন্যায্য পানি আমাদেরকে দেয়া হোক। জাগোবাহে তিস্তা বাঁচায় স্লোগান নিয়ে আজকের দ্বিতীয় দিনের মতো এই যে পদযাত্রা, এটি তাদের ন্যায্য হিস্যার দাবিতে, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে। এবং তারা যেটি বলছে, যতক্ষণ পর্যন্ত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন না হবে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাবে। সিফাত শাহরিয়ার, এখন রংপুর। এদিন দুপুর থেকে প্ল্যাকার্ড হাতে মাঝ নদীতে নেমে প্রতিবাদ জানায় উত্তর জনপদের আগ্রাসন বিরোধী সাধারণ মানুষ। উত্তর জনপদের একান্ত নিজের তিস্তার মাঝখানে দাঁড়িয়ে স্লোগান দিতে থাকে তারা। নদীতে ডুব দিয়ে জানান দেয় এই স্রোতধারার মালিকানা তাদের। বিকেল 5টায় তিস্তা পাড়ের জনতার সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, তিস্তা ইস্যুতে প্রতিবেশী সুলভ আচরণ করছে না ভারত। এ সময়
বিএনপি ক্ষমতায় আসলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন তিনি। যে ভারতের সঙ্গে বাংলাদেশের 54টি যে অভিন্ন নদী, এই নদীর পানির ন্যায্য হিস্সা প্রাপ্তি এটা কোনো কারো করুণার বিষয় নয়, এটা আন্তর্জাতিক আইন অনুযায়ী এটি বাংলাদেশের প্রাপ্য। পানি বন্টন নিয়ে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশের মানুষের সাথে অপ্রতিবেশীমূলক আচরণ করেই চলেছে। আপনাদের সকলের জানা আছে আজকে প্রায় 50 বছর হলো ফারাক্কার অভিশাপ থেকে বাংলাদেশ মুক্তি পায় নাই। এখন আবার তিস্তা বাংলাদেশের জন্য আরেকটা অভিশাপ হিসাবে দেখা দিয়েছে। নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের কথার গড়মিলে স্বৈরাচারের পথ সুগম করে দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। গণতান্ত্রিক দলগুলোর পক্ষ থেকে জাতীয় নির্বাচনের কথা শুনলেই অন্তর্বর্তীকালীন সরকারের কেউ কেউ বিচলিত হয়ে ওঠেন। এক এক উপদেষ্টা এক এক রকমের বক্তব্য এই খুনি মাফিয়া চক্রের সামনে বিশৃঙ্খলা সৃষ্টির পথ সুগম করে দেয়। সিফাত শাহরিয়ার, এখন, রংপুর। তিস্তার 11টি পয়েন্টে কর্মসূচির ফাঁকে ফাঁকে আন্দোলনকারীরা মেতে উঠলেন দেশীয় সংস্কৃতি আর খেলাধুলার আনন্দে। তিস্তার চরে ভারতের পানি আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নেওয়া মানুষের দিনলিপি কেমন ছিল, উত্তর খুঁজেছেন সহকর্মী মোকাররম হুসাইন, ছবি তুলেছেন আশিকুর রহমান ও মোহসেন আলী। জল, জীবন ও জীবিকার ত্রিভুজ প্রেমে নদী এক অনিবার্য অনুঘটক। নদীতে জীবন সঁপে দেয়া মানুষের কাছে নদী কেবল পানির প্রবাহ নয়, নদী তাদের কাছে আমৃত্যু এক সহচরের নাম। সে আবেগের প্রতিফলন আবারও স্পষ্ট হলো তিস্তার কোল ঘেঁষে বেড়ে ওঠা 3 প্রজন্মের মানুষের দ্বারা। নদীর নিয়মে নদী চলতে পারে না, বিভিন্ন গতিতে নদী চলছে, মানুষের অনেক ক্ষয়ক্ষতি হওয়া লাগছে। নদী যদি করতে পারে সরকার, বাংলাদেশের সরকার, তাহলে আমরা অনেক সুস্থ, তিস্তা নদীর দুপাশে মানুষের অনেক উপকার হবে, বাড়িঘর ভাঙন উপকার হবে, আবাদ বসত ভালো হবে। বাউল গান হয়েছে, এগুলো নিয়ে হয়েছে। তিস্তা নদী রক্ষা আন্দোলনের ডাকে টানা 48 ঘন্টার অবস্থান কর্মসূচির দ্বিতীয় দিনেও শুরুটা হয়েছিল বসন্তের নাতিশীতোষ্ণ সকালে। কর্মসূচির ফাঁকে ফাঁকে চর জুড়ে চলতে থাকে মিছিল, স্লোগান আর গ্রামীণ খেলাধুলার আসর। ক্রমশ এই নদীর সঙ্গে সৃষ্টি হওয়া দূরত্ব ঘুচিয়ে নেবার উপলক্ষ হিসেবে দীর্ঘদিন পর তিস্তাকে কাছাকাছি থেকে দেখে এ জনপদের মানুষও আপ্লুত। টানা 48 ঘন্টা একই সঙ্গে কুশলাদি বিনিময় ছাড়াও ব্যস্ততা ছিল তিস্তা ঘিরে স্মৃতিচারণেরও। চরের তাঁবুতে দুপুরে রান্না ও আহার শেষে সাংস্কৃতিক আয়োজন দেখতে সবার এমন কাছাকাছি গোল হয়ে বসা। তিস্তা মহাপরিকল্পনা ঘিরে এক যুগ ধরে যেন চলছে ভারত, বাংলাদেশ ও চীনের ত্রিদেশীয় ফুটবল ম্যাচ। যে ম্যাচের নীরব দর্শক তিস্তা পাড়ের 5 জেলার 2 কোটি মানুষ। তিস্তা মহাপরিকল্পনা নিয়ে এই অঞ্চলের মানুষ আর কোনো প্রতিশ্রুতির গাল গল্প শুনতে চায় না। তারা চায় বিজ্ঞানসম্মত এবং বাস্তবায়নযোগ্য পরিকল্পনার মাধ্যমে তিস্তাকে শাসন করে তিস্তা যেন এই অঞ্চলের মানুষকে আবার তুলে নেয় তার কোলে পিছে। ফিরে আসে হারানো জৌলুস আর হাতে আসে পূর্বপুরুষের বিত্ত বৈভবার জৌলুস। গবেষণা বলছে তিস্তার মূল ধারা খনন করলে বের হবে 174 কিলোমিটার কৃষি জমি, যার বাজার মূল্য 13,000 কোটি টাকার বেশি। এছাড়া নদী রক্ষা প্রকল্প বাস্তবায়নের পর নদীর তীরবর্তী 11,000 কোটি টাকার সম্পদ রক্ষা পাবে। নদী ঘিরে শিল্পায়ন হলে কর্মসংস্থান হবে অন্তত 10 লাখ মানুষের। তাই এ প্রতীক্ষার দীর্ঘায়িত হোক এমনটা চান না তিস্তা তীরবর্তী জনপদের আগত আন্দোলনকারীরা। আমরা এই আন্দোলন সফল করতে পারি, অবশ্যই এই অঞ্চলের মানুষ অবশ্যই আগামী দিনে বাংলাদেশের উন্নয়নের অবকাঠামো রাখবে ইনশাআল্লাহ। পানির কারণে আমাদের দেশে আবাদের ক্ষতি হচ্ছে, আমরা এটা তিস্তা খনন চাই এবং তিস্তা বাঁচাইতে চাই। কবে তিস্তা চুক্তি হবে, কবে পানি আসবে সেটি করেন আপনারা, সে আন্দোলনে আমরা আছি। কিন্তু তার আগে আমরা নদী খনন চাই, নদী ভাঙন থেকে রক্ষা চাই, বন্যা থেকে রক্ষা চাই। দুপুর গড়িয়ে বিকেল, সূর্যের বাড়ি ফেরার লগ্নেও 5 জেলার লাখো মানুষের প্রস্তুতি রাত্রি যাপনের। দিনের আয়োজন সাঙ্গ হলেই তিস্তার 11 পয়েন্টে শুরু হয় দেশীয় সংস্কৃতির নির্মল বিনোদন। অনিবার্য ভাওয়াইয়ার সঙ্গে সখ্য হয় জারি সারি ভাটিয়ালি কিংবা যাত্রাপালার।
জাগোবাহে তিস্তা বাঁচাই স্লোগান ধারণ করে সৃষ্ট এই আন্দোলন সফল না হলে ৪৮ ঘন্টার বদলে ৪৮ দিন এমন অবস্থান কর্মসূচির হুঁশিয়ারিও দেন তিস্তাপাড়ের আপামর জনতা। মোকাররম হোসাইন, এখন রংপুর। তিস্তা বাঁচাতে পদযাত্রা ও নদী পারাপার কর্মসূচি শেষে চলছে মশাল মিছিল। কর্মসূচির আরও জানাতে আমাদের সঙ্গে তিস্তাপাড়ের কাউনিয়া ব্রিজ এলাকা থেকে যুক্ত হয়েছেন সিফাত শাহরিয়ার। সিফাত, দিন গড়িয়ে রাত আর কি কি আনুষ্ঠানিকতা রয়েছে সেখানে জানাবেন। সারা দিন ব্যাপী মূলত 2 দিন ব্যাপী যে কর্মসূচি, সেই কর্মসূচির একেবারে শেষের দিকে বলা যায়। মুক্তি এই মুহূর্তে তারা প্রতিবাদ স্বরূপ সন্ধ্যার পরে 7টার দিকে আমরা যেটি দেখেছি, এখানে মশাল জ্বালিয়ে তারা প্রতিবাদ করছে। এখানে শত শত মানুষ মশাল জ্বালিয়ে তারা প্রতিবাদে অংশ নিয়েছে এবং একেবারে তিস্তার চরে সে মশাল জ্বালিয়ে দেখতেই পাচ্ছেন তারা নদীর পার পর্যন্ত পুরো জায়গাটি, পুরো চর জুড়ে প্রদক্ষিণ করছে এবং একপাশে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে। সেই সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ভারতের যে আগ্রাসন তিস্তা নদীতে চালিয়েছে, তারা তাদের বাঁধ নির্মাণ করে এপারের মানুষের প্রতি তারা যে অন্যায় এবং বৈষম্য করেছে তার প্রতিবাদে এখানে রচিত, তিস্তাপাড়ে রচিত, উত্তরবঙ্গে রচিত যে গানগুলো রয়েছে সেগুলো চলমান রয়েছে। তবে আপনি এখন ক্যামেরার চোখে যাদেরকে দেখতে পাচ্ছেন, সকলের প্রায় শত শত মানুষ রয়েছে এখানে তিস্তাপাড়ের। তারা মশাল জ্বালিয়ে একেবারে এ প্রান্ত থেকে শেষ প্রান্ত পর্যন্ত যাচ্ছে। তারা একেবারে তিস্তার যে ব্রিজ রয়েছে, রেল সেতু যেটি রয়েছে, তার সামনে থেকে সড়ক সেতু যেটি রয়েছে সেটি পর্যন্ত প্রদক্ষিণ করছে এবং তারা প্রতিবাদ জানাচ্ছে। তাদের প্রতিবাদের ভাষা যেটি ফুটে উঠছে, বারবার তারা বলছেন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে, তিস্তার পানির ন্যায্য হিস্সা সুষম বন্টন নিশ্চিত করতে হবে এবং তার জন্যই 2 দিনব্যাপী এই কর্মসূচির আজকে সকালবেলায় পদযাত্রা দিয়ে শুরু হয়। দুপুরবেলা নদীতে নেমে প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদ জানিয়েছে তারা। মাঝ নদীতে হাঁটু পানি কেন, এমন বক্তব্য আমরা শুনেছি। তারপরে বিকালবেলা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কথা বলেছেন। তিনি যেটি বলেছেন, ভারত বাংলাদেশের সাথে প্রতিবেশী সুলভ আচরণ করছে না, তারা প্রতিবেশী সুলভ আচরণ না করে বরং আন্তর্জাতিক যে আইন সেটি লঙ্ঘন করে পানি আটকে রেখেছে এবং বর্ষা মৌসুমে পানি ছেড়ে দিয়ে এইখানে নদী কবলিত মানুষকে দুর্ভোগে ফেলছে এবং নদীর পাড়ের মানুষের ঘরবাড়ি ভেঙে ফেলার মতো বিষয়গুলো ঘটছে। এই যে প্রতিবাদ স্বরূপ 2 দিন ব্যাপী যে কর্মসূচি চলছিল 48 ঘন্টার, সেটি আজকে তারা রাত 12টা পর্যন্ত কর্মসূচি রয়েছে। মূলত এই মশাল মিছিলের প্রতিবাদ জানানোর পরে পরবর্তীতে সাংস্কৃতিক যে অনুষ্ঠান সেটি রাতভর এখানে চলবে এবং এখানে 48 ঘন্টা শেষ না হওয়া পর্যন্ত রাতভর একবার সকাল পর্যন্ত এখানে যে অস্থায়ী যে তাঁবু রয়েছে সেই অস্থায়ী তাঁবুতে উত্তরবঙ্গের বিশেষ করে তিস্তাপাড়ের মানুষ যারা এখানে এসেছেন তারা অবস্থান নিয়েছে এবং 11টি পয়েন্টে এই প্রতিবাদ মশাল মিছিল চলছে। তো মুক্তি এই ছিল আমার কাছে তিস্তাপাড়ের কাউনিয়া ব্রিজ এলাকা থেকে সবশেষ। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ক্ষমতায় থেকে ছাত্রদের দল গঠন করা যাবে না। বিকেলে যশোর টাউন হল ময়দানে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে কথা বলেন তিনি বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দেওয়া যাবে না। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূসকে বলতে চাই, উপদেষ্টারা বলতে চাই, আপনাদের যদি কোনো খায়েশ থাকে যে আমার সরকারে থাকতে চান, ক্ষমতায় থাকতে চান, দয়া করে পদত্যাগ করে যে দল করতেছেন সেই দল করেন, নির্বাচন করেন জনগণের সঙ্গে। যে কোনো মতেই জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করা যাবে না। ফ্যাসিবাদের পতনের পর ষড়যন্ত্র অব্যাহত আছে বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে আয়োজিত সমাবেশে এই মন্তব্য করেন তিনি। জামায়াত নেতাদের ফাঁসিকে বিচারিক হত্যাকাণ্ড বলেও
মনে করেন দলটির সেক্রেটারি জেনারেল। এদিকে সাবেক এই শীর্ষ নেতাকে মুক্তি না দিলে রাজপথেই সমাধানের হুঁশিয়ারি দেন কেন্দ্রীয় নেতারা। আরও জানাচ্ছেন জাওয়াদ মাহমুদ। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ৭১-এর মানবতা বিরোধী অপরাধের দায়ে ফাঁসি কার্যকর করে মৃত্যুদণ্ড দেওয়া হয় জামায়াত নেতা মতিউর রহমান নিজামী, আলী আহসান মুজাহিদ, বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী সহ ৬ বিরোধী দলীয় নেতাকে। বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠে আন্তর্জাতিক মহলে। অভিযোগ ওঠে আদালতকে রাজনৈতিকভাবে ব্যবহারের। ২৪-এর অভ্যুত্থানে হাসিনা সরকার পতনের পর সব রাজনৈতিক মামলা থেকে অব্যাহতি পেতে থাকেন বিভিন্ন দলের নেতাকর্মী থেকে শুরু করে অন্যান্য ব্যক্তিবর্গ। অভ্যুত্থানের ৬ মাস পার হলেও বিতর্কিত যুদ্ধ অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে মুক্তি না দেয় রাজধানীর পল্টনে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে দলটি। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির বলেন, ফ্যাসিবাদের পতনের পর ষড়যন্ত্র অব্যাহত আছে, কোনো বৈষম্য বরদাস্ত করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলের আয়োজন করে দলটি। পল্টন থেকে শাহবাগ মোড়ে এসে কর্মসূচি শেষ হলেও তাদের শীর্ষ নেতাকে মুক্তি না দেওয়া পর্যন্ত রাজপথে থাকার কথা জানায় নেতাকর্মীরা। খুলনায় দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, নিরপরাধ মানুষকে ফাঁসি দিয়ে বিচারিক হত্যাকাণ্ড চালানো হয়েছে। একই দাবিতে চট্টগ্রাম, বগুড়া, সাতক্ষীরা, নোয়াখালী, ফেনী ও নওগাঁ সহ সারা দেশে বিক্ষোভ সমাবেশ করেছে জামায়াতে ইসলামী। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। গণহত্যায় জড়িত না হলে ক্ষমা চেয়ে নির্বাচন করতে পারবে আওয়ামী লীগ নেতারা। জেলা প্রশাসক সম্মেলনের শেষে এ কথা বলেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। এ সময় আগে স্থানীয় সরকার নির্বাচন হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি। এদিকে স্বৈরাচারের দোসররা সংগঠিত হচ্ছে জানিয়ে তাদের ব্যাপারে জেলা প্রশাসকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আব্দুল হাফিজ। আর আওয়ামী আমলের মানসিকতা পরিহার করে সেবা দেওয়ার আহ্বান জানিয়েছেন আইন উপদেষ্টা। আজহার লিমনের প্রতিবেদন। জাতীয় আন্তর্জাতিক বিভিন্ন দলিলে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে চালানো গণহত্যার অভিযোগ যখন দলীয়ভাবে আওয়ামী লীগের ওপরেও, তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের পক্ষ থেকে দাবি উঠেছিল দলটি নিষিদ্ধের। কিন্তু সরকারের পক্ষ থেকে এ নিয়ে সাড়া না থাকায় বিতর্ক ছিল স্থানীয় ও জাতীয় যে নির্বাচনগুলো আসন্ন তাতে ওই দলটির পক্ষ থেকে কেউ অংশ নিতে পারবে কিনা তা নিয়ে। মঙ্গলবার জেলা প্রশাসক সম্মেলন শেষে উপদেষ্টা আসিফ মাহমুদের বক্তব্যের পর এ নিয়ে ধোঁয়াশা অনেকটাই কেটে গেছে। স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের কেউ অংশ নিতে পারবে কিনা একজন সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ক্ষমা চাইলে অংশ নিতে পারবেন। যে যারা আওয়ামী লীগ করেছে কিন্তু কোনো প্রকার অন্যায় এবং গণহত্যা কিংবা অপরাধের সাথে যুক্ত নয়, তারা ক্ষমা চেয়ে আবার মেইনস্ট্রিমে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে এবং সেই জায়গা থেকে কেউ যদি নির্বাচন করে তাতেও কোনো বাধা নেই। নির্বাচন নিয়ে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে, তাই ডিসিরা নির্দ্বিধায় কাজ করতে পারবেন। কেউ কোনো দলের পক্ষে কাজ করলে ব্যবস্থা নেওয়া হবে বলেন তিনি। যদি কোনো ডিসিকে নিয়ে কোনো রাজনৈতিক দলের কোনো আপত্তি থাকে তিনি সেটা জানালে সেটা আমরা যদি দেখি যৌক্তিক কারণ আছে সেটা আমরা বিবেচনায় নিব, কিন্তু এইবারের ডিসিরা নির্ভরভাবে তাদের কাজ করে যেতে পারবেন। যদিও স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, মাঠ প্রশাসনের এসব কর্মকর্তাদের সঙ্গে নির্বাচন নিয়ে কোনো আলাপ হয়নি। প্রশ্নোত্তরে বিশেষ অভিযানের ব্যাপারে বলেন, যতদিন ডেভিল থাকবে ততদিন ডেভিল হান্ট চলবে। আইন শৃঙ্খলা উন্নতির জন্যই তো আমরা এই যে একটা অপারেশন চালাচ্ছি ডেভিল হান্ট। দেশ থেকে দুর্নীতি কমাতে হবে। দুর্নীতির সমূলে বিনষ্ট না করতে পারলে দেশের অগ্রগতি হবে না। এটা হলো আমাদের সবচেয়ে বড় সমস্যা, হলো দুর্নীতি। জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিনের অধিবেশন শুরু হয় প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনী বিভাগের সঙ্গে। অধিবেশন শেষ করে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলেন, লুট হওয়া ১,৪০০ অস্ত্র এবং ২.৫ লাখ বুলেট এখন উদ্ধার করা যায়নি। এসব অস্ত্র উদ্ধার সহ দুর্গম অঞ্চলে সন্ত্রাস দমনে বিশেষ অভিযান পরিচালনা করা হবে। এখানে তিনি কথা বলেন, পার্বত্য অঞ্চলে কুকিচিনের সন্ত্রাস, যুবকদের সর্বজনীন সামরিক প্রশিক্ষণ এবং পতিত স্বৈরাচারের দোসরদের সংগঠিত হওয়া নিয়ে। ২.৫ লক্ষ বিভিন্ন বোরের গুলি এখনো উদ্ধার হয়নি। সেগুলো তাদের জেলাতে কোনো না কোনো জায়গায় আছে, সেগুলো সন্ত্রাসীদের হাতে পড়তে পারে এবং তারা ব্যবহার করতে পারে। স্বৈরাচার এবং তাদের দোষ জায়গায় সংগঠিত হচ্ছে এবং কর্মসূচি দিচ্ছে এবং তারা দেশকে একটা অরাজকতার দিকে নিয়ে যেতে পারে। এই সম্মেলন থেকে বের হয়ে আইন উপদেষ্টা বলেন, প্রশাসকদের সেবা নিশ্চিতের নির্দেশ দেওয়া হয়েছে। দেশের সবচেয়ে মেধাবী মানুষরা ডিসি হিসাবে কাজ করেন বা প্রশাসনে আসেন কম্পিটিটিভ পরীক্ষার মাধ্যমে। এত বড় রাষ্ট্রের একটা রিসোর্সকে
গত ফ্যাসিস্ট রেজিম জনগণকে অত্যাচার করার জন্য, নিপীড়ন করার জন্য এবং তাদের অপকর্ম জায়েজ করার জন্য ব্যবহার করা হয়েছিল। তো আমার ওনাদের সাথে ইন্টারাকশন এসে শুধু মনে হয় যে এটাকে আমরা যদি পজিটিভলি কাজে লাগাই, জনগণের সেবা করার জন্য, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করার জন্য, ভূমি ব্যবস্থাপনার জন্য, স্বাস্থ্য শিক্ষা সেবা প্রদান করার জন্য ওই ক্যাপাবিলিটি ওনাদের আছে। এখানে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, চাকরিতে পুনর্বহালে প্রাথমিকের সহকারী শিক্ষকদের আন্দোলনে তার সহানুভূতি আছে। হাইকোর্টের একটা রায় হয়েছে যেটাতে ওনারা সন্তুষ্ট নন, ক্ষুব্ধ। আমরা আপিল করেছি এবং আমরা আপিলে লড়ছি। আমরা দেখবো যে কোর্ট কি বলেন। আর যেহেতু এটা কোর্টে একটা বিচারাধীন বিষয়, সেই ক্ষেত্রে আমাদের প্রশাসনিকভাবে আলাদাভাবে কোনো উদ্যোগ নেওয়ার সুযোগ নেই। সমাপনী দিনে বিভিন্ন সেশনে অংশ নেন পরিবেশ, ধর্ম, সংস্কৃতি সহ বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টারা। আজহার লিমন, এখন, ঢাকা। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি ইস্যুতে সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদলের নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত অন্তত অর্ধশত মানুষ আহত হয়েছে। সকালে ক্যাম্পাসে রাজনীতি ফেরানো, শিক্ষার্থীদের মারধর, মাইক কেড়ে নেওয়া সহ বিভিন্ন অভিযোগ এনে ছাত্র রাজনীতি বন্ধ রাখার দাবিতে বিক্ষোভ করেন সাধারণ শিক্ষার্থীরা। তাদের দাবি, বিক্ষোভের সময় ছাত্রদলের নেতাকর্মীরা তাদের ধাওয়া দেন। পরে ভিসির বাসভবনের সামনে অবরোধ করে বিভিন্ন দাবিতে বিক্ষোভ করেন তারা। ঘটনার প্রেক্ষিতে দুপুরে ছাত্রদলের নেতাকর্মীরা একত্রিত হয়ে ক্যাম্পাসে এলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে রণক্ষেত্রে পরিণত হয় ক্যাম্পাস। এ সময় দুপক্ষের মধ্যে ইট পাটকেল নিক্ষেপ ও লাঠি সোটা নিয়ে হামলার ঘটনা ঘটে। বিকেল 5:30টার দিকে সেনাবাহিনী ঘটনাস্থলে উপস্থিত হলে বহিরাগতরা ক্যাম্পাস থেকে পালিয়ে যায়। এছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে 2 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এ নিয়ে আরও বিস্তারিত জানতে চাই। আমাদের সঙ্গে এই বিষয় নিয়ে বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন বিশ্ববিদ্যালয় এলাকা থেকে সহকর্মী তরিকুল ইসলাম। তরিকুল, এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি কি আর প্রশাসন কি বলছে এবং আহতদের চিকিৎসার সর্বশেষ পরিস্থিতি কি? গালিব, আজকে যে সংঘর্ষের ঘটনা খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ঘটেছে, এই মুহূর্তে এখনও ক্যাম্পাসে থমথমে অবস্থা। বেশ কিছু সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা, বিশেষ করে নৌবাহিনীর বেশ কিছু সদস্য তারা প্রবেশ করেছে ক্যাম্পাসে। এখানে যে কোনো পরিস্থিতি, অপ্রীতিকর পরিস্থিতি এড়ানোর জন্য তারা এখানে অবস্থান নিয়ে প্রবেশ করেছিল এবং সেই সাথে সেনাবাহিনীর কিছু সদস্য আপনারা দেখতে পাচ্ছেন যে সেই সব সদস্যরা কিন্তু এই মুহূর্তে বেরিয়ে আসছে। ভিতর থেকে শিক্ষার্থীরা তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে এবং এখানে ক্যাম্পাস শান্ত রাখতে বা ক্যাম্পাসের রাজনীতি মুক্ত রাখতে মূলত সাধারণ শিক্ষার্থীরা সাথে আজকে সংঘর্ষে জড়িয়ে পড়ে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের নেতাকর্মীরা। তারা গতকাল ফেসবুকে ঘোষণা দিয়েছিল যে তারা এখানে ক্যাম্পাসে রাজনীতি শুরু করবে এবং ক্যাম্পাসে তারা অবস্থান নেবে, এরকম একটি ঘোষণা শোনার পরে কিন্তু নড়েচড়ে বসে এখানকার শিক্ষার্থীরা এবং তারা প্রতিবাদ সমাবেশ করে এবং তারা ক্যাম্পাসে ছাত্র নিষিদ্ধের দাবিতে ভাইস চ্যান্সেলরের কাছে তারা বারবার দাবি জানিয়ে আসছে এবং সেই দাবির প্রেক্ষিতে তারা আজকে ক্যাম্পাসে এখানে সমাবেশ করে এবং সমাবেশ করার প্রেক্ষিতে এক পর্যায়ে তারা ভিসির বাসভবন তারা ঘেরাও করে দাবি আদায় করার লক্ষ্যে এবং সেই দাবি আদায়কালে সেখানে কিন্তু সংঘর্ষ শুরু হয় এবং দফায় দফায় সেখানে সংঘর্ষ হয় এবং সংঘর্ষে যারা জড়িয়ে পড়ে তারা ইট পাটকেল এবং লাঠিসোঁটা নিয়ে একে অপরের প্রতি ঝাঁপিয়ে পড়ে এবং এই ঘটনায় অন্তত 50 জন আহত হয়েছে বলে আমরা ধারণা করছি। পাশাপাশি এখানে যারা আহত হয়েছে তারা বলছেন যে বহিরাগতরা এই ক্যাম্পাসে প্রবেশ করে তাদের উপর হামলা চালিয়েছে এবং বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র দিয়ে তাদেরকে আঘাত করেছে এবং ছাত্ররা বিভিন্ন জায়গায় চিকিৎসাধীন আছে, বিশেষ করে বিশ্ববিদ্যালয় হাসপাতাল, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল সহ স্থানীয় ক্লিনিকগুলোতে তারা আশ্রয় দিয়েছে এবং তারা বলছেন যে এই ধরনের যে ঘটনা, সংঘর্ষের ঘটনা ঘটেছে এটি দ্রুত এখানে পদক্ষেপ নেওয়া উচিত বলে তারা দাবি জানিয়েছেন। সব মিলিয়ে ছিল আমার কাছে গালিব খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে যে সংঘর্ষ হয়েছে সেই সংঘর্ষের ঘটনার সর্বশেষ খবর। ভারতীয় গণমাধ্যমের জরিপ অনুযায়ী দেশের 17% মানুষ শেখ হাসিনাকে ভারতে রাখার পক্ষে, বাকিরা বিপক্ষে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয় নিয়ে ব্রিফিংয়ে তিনি একথা বলেন।
মানবতার বিরুদ্ধে তার অপরাধ নিয়ে জাতিসংঘের রিপোর্টে ব্যাপক চাপ সৃষ্টি হয়েছে। সরকারের মূল লক্ষ্য শেখ হাসিনা দেশে এনে বিচার করা বলে জানান প্রেস সচিব। ইন্ডিয়া টুডে একটা সার্ভে করেছে, সেখানে দেখা যাচ্ছে যে 55% চান যে তাকে বাংলাদেশে ফেরত পাঠাতে, আবার 13% চাচ্ছেন যে তাকে অন্য দেশে দিতে, মানে মাত্র 16-17% চাচ্ছেন যে সেই ইন্ডিয়াতে থাকুক। আমার মনে হয় ইউএন রিপোর্টের পরে প্রেশারটা আরও হবে। আমরা তো আমাদের মতো এক্সট্রাডিশন চেয়ে তার ইন্ডিয়াকে জানিয়েছি, আমাদের প্রেশারটা অব্যাহত থাকবে এবং আমরা চাবো তাকে এনে সশরীরে হাজির করে তার ট্রায়ালটা হতে। বিশ্বের সবচেয়ে মজবুত আরএফএল ল্যাডার, যা 6061 গ্রেড অ্যালুমিনিয়ামে তৈরি। শক্তিশালী এমএস ক্রসবার নিশ্চিত করে সর্বোচ্চ নিরাপত্তা। আরএফএল ল্যাডার। জুলাই আগস্টে গণহত্যার 2 অভিযোগে শেখ হাসিনা সহ 46 জনের বিরুদ্ধে 20 এপ্রিলের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দুপুরে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের আদালত এই আদেশ দেন। তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার দিন ধার্য থাকলেও কেন তা দেয়া সম্ভব হয়নি ট্রাইব্যুনাল জানতে চাইলে প্রসিকিউটররা বলেন, আন্তর্জাতিক বিভিন্ন প্রতিবেদন সমন্বয় করতে কিছু সময় প্রয়োজন। এ সময় প্রসিকিউটর আরও বলেন, যদিও 2 মাসের সময় প্রার্থনা করা হয়েছে, তবে তার আগে প্রতিবেদন জমা দেওয়া সম্ভব হবে। যেহেতু জাতিসংঘের মতো একটা বিশ্বের সবচাইতে বড় আন্তর্জাতিক সংগঠন, যাদের বাংলাদেশের কারো পক্ষে কোনো পলিটিক্যাল বায়াসের কোনো কারণ নেই, তারা যেহেতু গণহত্যার ব্যাপারে সুস্পষ্ট একটা রিপোর্ট দিয়েছে, এইটা আমাদের মামলা প্রমাণের জন্য একটা বড় এভিডেন্স হিসেবে কাজ করবে। এই কারণে আমরা 2 মাসের সময় চেয়েছিলাম। আদালত আগামী 20 এপ্রিল এই পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন। এই সময়ের মধ্যে তদন্ত রিপোর্ট যাতে পাওয়া যায় সেটার ব্যাপারে বলেছেন। আমরা বলেছি যে আশা করছি আমরা এর আগেই তদন্ত রিপোর্ট দাখিল করতে পারবো। জাতীয় ও আন্তর্জাতিক শত্রু মিত্র চিহ্নিত করে দেশের পররাষ্ট্রনীতি তৈরি করতে হবে বলে মন্তব্য করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। সকালে রাজধানীর BIISS মিলনায়তনে জাতীয় নাগরিক কমিটি আয়োজিত জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশের পররাষ্ট্রনীতি নিয়ে জাতীয় সংলাপে বক্তারা এ কথা বলেন। স্বাধীন ও শক্তিশালী পররাষ্ট্রনীতি তৈরি এবং প্রণয়ন করার মধ্য দিয়ে বিশ্ব দরবারে নিজেদের অবস্থান জানান দেওয়ার উপরও গুরুত্ব আরোপ করেন বক্তারা। এই তরুণ প্রজন্ম তীক্ষ্ণ দৃষ্টি পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় দিবে ঠিক এ কারণেই, কারণ আমি যখন জাস্ট নিজের সেফ গার্ডের কথা চিন্তা করব, তখন অন্যজন আমার দিকে নজর দিবে। কিন্তু আমার নজর যখন এখন গ্লোবালি যাবে, তখন আমাদের জায়গা থেকে একটা জিনিস অন্তত হবে যে আমি নতুন কাউকে নেভিগেট করতে পারি আর না পারি, আমার উপরে কেউ নজরদারি করতে পারবেন। গতকাল বিএনপি একটা ভালো প্রোগ্রাম করেছে, জাগো বাহে তিস্তা নদীর পানি। এটা ফ্যাক্ট বেসিস যে আপনি ভাই আমার ন্যায্য পানি দরকার, আমি পানি পাইতেছি না। আপনি আমার বর্ডারে হলো সীমান্ত হত্যা করতেছেন, আমি ওইটার ন্যায্যতা পাচ্ছি না, বিচার পাচ্ছি না। এই জিনিসগুলো আমাদের নিউ ওয়ার্ল্ড স্টেজের যারা আছে, স্টেক হোল্ডার আছে, তাদের কাছে হলো নিয়ে আসতে হবে। বাংলাদেশ 2 এর লড়াইটা কিন্তু শুধুমাত্র ফরেন পলিসির লড়াই না, কারণ হচ্ছে এটা রিপাবলিক হয়ে উঠবার লড়াই, রিপাবলিক করবার লড়াই, এবং সেই লড়াইয়ের একটা অংশ হচ্ছে এখানে ফরেন পলিসি। কোনো একটি দেশের ফরেন পলিসি, সেই সরকারের ফরেন পলিসি কখনোই সেই সরকার বা সেই দেশের জনগণের পক্ষে যাবে না যদি সেই সরকারটি দেশপ্রেমিক না হয়, নিজের দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে রক্ষা না করতে পারে। আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ ও গণহত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে গণপদযাত্রা কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নবগঠিত আহ্বায়ক কমিটির নেতাকর্মীরা। বিকেলে নগরীর 2 নম্বর গেটে বিপ্লব উদ্যান থেকে পদযাত্রা শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পদযাত্রায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নবগঠিত বিভিন্ন কমিটির নেতাকর্মীরা অংশ নেয়। এ সময় শেখ হাসিনা, আওয়ামী লীগ ও গণহত্যার দোষরদের বিরুদ্ধে নানান স্লোগান দেন তারা। নেতাকর্মীরা দাবি করেন, বৈষম্য বিরোধী আন্দোলনের একাংশ যেসব অভিযোগ তুলেছে তা ভিত্তিহীন ও অবান্তর। ঘোষিত আহ্বায়ক কমিটিতে ত্যাগী ও যোগ্যরা স্থান পেয়েছে। এর আগে সকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিণ কমিটি থেকে গণপদত্যাগের ঘোষণা দেয় নবগঠিত কমিটির একাংশ। সংবাদ সম্মেলন শেষে সড়ক অবরোধ কর্মসূচিতে তারা দাবি করেন, কমিটিতে জুলাই অভ্যুত্থানে যোদ্ধা ও ত্যাগীদের অবমূল্যায়ন করা হয়েছে। প্রয়োজন
প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত নির্বাচন দিতে কমিশনকে আহ্বান জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। বিকেলে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠকে 7 দফা দাবি জানিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। বলেন, এখন স্থানীয় সরকার নির্বাচনের উপযোগী সময় নয়, আগে জাতীয় সংসদ নির্বাচন হওয়া উচিত। ইসি জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুত মন্তব্য করে তিনি বলেন, সরকার দ্রুত সময়ে নির্বাচন আয়োজনের কথা না বললে ধরে নেওয়া হবে জাতীয় কালক্ষেপণ করছে তারা। নির্বাচন ব্যবস্থার সংস্কারে বাম জোটের 54 দফা প্রস্তাব অনেক আগেই দেওয়া আছে। আজকে সেটা আমাদের এজেন্ডার না বলে আমরা আলোচনায় আসি নাই, কিন্তু আমরা প্রধানত কয়েকটি বিষয় বলেছি। সেটা একটা বলতে পারি, সেটা হচ্ছে নির্বাচনের সরকার আর কালক্ষেপণ না করে, কোন নির্বাচন আগে পিছিয়ে এই বিতর্ক না করে দ্রুততম সময়ে তাদেরকে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের কথা বলবেন। সেই কথা আমরা ওইখানেও পুনর্ব্যক্ত করছি, এখানেও এটা করছি। এবারে দেশের ক্রীড়াঙ্গনের খবর। আগামীকাল মাঠে গড়াবে ঢাকা নারী প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। এই টুর্নামেন্ট উপলক্ষে বিসিবির একাডেমি ভবনের সামনে ট্রফি উন্মোচন করা হয়। অতিরিক্ত গরম থেকে নারী ক্রিকেটারদের খানিকটা স্বস্তি দিতে এবার আগে ভাগেই শুরু হচ্ছে নারী ডিপিএল। মোট 9টি দল টুর্নামেন্টে অংশগ্রহণ করবে। উদ্বোধনী ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মোহামেডানের প্রতিপক্ষ শেলটেক ক্রিকেট একাডেমি। শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে 3টি ভেন্যুতে খেলাগুলো অনুষ্ঠিত হবে। প্রস্তুতি পর্ব সম্পন্ন করতে মিরপুর একাডেমি মাঠে ঘাম ঝরান বিভিন্ন দলের নারী ক্রিকেটাররা। প্রতিটি দলে সর্বোচ্চ একজন করে বিদেশি ক্রিকেটার খেলতে পারবে। এদিকে পাইপলাইনের ক্রিকেটার তৈরিতে এমন টুর্নামেন্টে নিয়মিত আয়োজন করা উচিত বলে মনে করেন নিগার সুলতানা জ্যোতি। একই সঙ্গে নারী ডিপিএলকে বিশ্বকাপ কোয়ালিফায়ারের প্রস্তুতির মঞ্চ হিসেবেও দেখছেন তিনি। সান্ধ্যবাজার শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। তিস্তা বাঁচাতে 5 জেলায় পদযাত্রা, নদী পারাপার। উপদেষ্টাদের কথার গড়মিলে সুগম হচ্ছে স্বৈরাচারের পথ, মন্তব্য তারেকের। এক এক উপদেষ্টা এক এক রকমের বক্তব্য এই খুনি মাফিয়া চক্রের সামনে বিশৃঙ্খলা সৃষ্টির পথ সুগম করে দেয়। গণহত্যায় জড়িত না হলে নির্বাচন করতে পারবে আওয়ামী নেতারা। ভোটের ডিসিরা নির্দ্বিধায় কাজ করতে পারবেন বললেন উপদেষ্টারা। ফ্যাসিবাদীদের পতনের পর ষড়যন্ত্র চলছে বললেন জামায়াত আমির। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আজহারুলকে মুক্তি না দিলে আন্দোলন চলবে। এবং কুয়েটে ছাত্র রাজনীতি ইস্যুতে ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ, আহত অর্ধশত সেনা মোতায়েন। এই ছিল সান্ধ্যবাজারের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। ফেসবুকে চোখ রাখুন facebook.com/tv.এখন আর ইউটিউবে লাইভ দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন.tv।